আজকের গন্তব্য উত্তর কলকাতার সিমলা স্ট্রিট। এই সিমলা স্ট্রিটের সংলগ্ন স্বামী বিবেকানন্দের বাড়ি, কিংবদন্তি সঙ্গীতশিল্পী কৃষ্ণচন্দ্র দে, মান্না দে থেকে শুরু করে মির্জা গালিবের একদা কলকাতায় আস্তানা এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ডব্লিউ.সি. ব্যানার্জির কৈশোর অবস্থা যে বাড়িতে কেটেছিল, সেই সমস্ত বাড়ি আমরা ঘুরে দেখব এবং তার সাথে আরও অনেক রাস্তা এবং বিভিন্ন প্রণম্য মানুষের কিছু স্মৃতিচিহ্ন আমরা আজ ঘুরে দেখব। রাস্তার নাম বিবেকানন্দ রোড, আর এই যে বাসটা যেদিকে ছুটে যাচ্ছে সেটা বিধান সরণিকে অতিক্রম করছে। আর ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার রাস্তা বলছে, রাস্তার নাম সিমলা স্ট্রিট। না, এই সিমলার সাথে হিমাচল প্রদেশের সিমলার কোনো তুলনা হয় না। এই সিমলা হচ্ছে উত্তর কলকাতার একটি বর্ধিষ্ণু জায়গা, যে জায়গাটাকেই আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং শোনা যায় যে এককালে এখানে প্রচুর শিমুল গাছ ছিল, সেই থেকেই জায়গার নাম শিমুলিয়া, তারপর থেকে চলতি কথায় সিমলা বলে পরিচিতি লাভ করেছে। আসুন আজকে আমরা ঘুরে দেখব এই সিমলা স্ট্রিট। যদি এইরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে নতুন যখনই কোনো ভিডিও আসবে তাতে আপনারা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং ফেসবুক পেজ শুভজিৎ সেন, তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের সিমলা স্ট্রিটের গল্প। স্বামী বিবেকানন্দের যেহেতু বসতভিটা খুব সামনেই, তাই বিবেকানন্দ রোড দিয়ে যখন আপনি সিমলা স্ট্রিটে প্রবেশ করবেন তখন স্বামীজির এই মূর্তিটি আপনাকে চোখে পড়বে। ভারী সুন্দর একটি পুরনো মূর্তি। 1986 সালে এই মূর্তিটা এখানে স্থাপন করা হয়েছিল এবং এই মূর্তির ঠিক লাগোয়া যে ওষুধের দোকানটি দেখা যাচ্ছে, IV অ্যান্ড কোম্পানি, এই ওষুধের দোকানটি একসময় মহানায়ক উত্তম কুমারের ওষুধের দোকান হিসেবে পরিচিত ছিল এবং এই দোকানের মালিক ছিলেন মহানায়ক উত্তম কুমার। IV অ্যান্ড কোম্পানি এখন হয়তো হাত বদল হয়েছে, কিন্তু সেই নামটি এখনও অবধি অক্ষুণ্ণ রয়েছে। চলুন এবার একটু ভেতর দিকে যাই। সিমলা স্ট্রিটের ভেতর দিকে আমরা আস্তে আস্তে হাঁটছি। এই রাস্তা সোজা গিয়ে পড়েছে রামদুলাল সরকার স্ট্রিটের এবং রাস্তার ঠিক বাঁদিকে যে ক্লাবটি দেখা যাচ্ছে সেই ক্লাবটি হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এবং কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে সাবেকি প্রতিমা এবং চিরাচরিত প্রথা মেনে যে কটি দুর্গাপূজা কমিটি উত্তরের পূজা করে তার মধ্যে অন্যতম অগ্রণী পূজা কমিটি হলো এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আজও এই জায়গাটি, এই রাস্তার উপরে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো হয়। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ঠিক বিপরীতে রামকৃষ্ণ মঞ্চ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ পৈতৃক ভিটা সংক্রান্ত যে কমপ্লেক্সটা রামকৃষ্ণ মিশন তৈরি করেছে তারই অঙ্গ এই রামকৃষ্ণ মঞ্চ। এখানে অডিটোরিয়াম রয়েছে একটি, এবং এই অডিটোরিয়ামের মাঝে একটি জোড়া শিব মন্দির রয়েছে এবং এই জোড়া শিব মন্দিরটি অত্যন্ত সুপ্রাচীন। এইভাবে যদিও বিবেকানন্দের বাড়ি কভার করা এবং তাকে নিয়ে একটা ব্লগে হয়তো তিনি সম্পূর্ণ হবেন না, তাই বিবেকানন্দের বাড়ির ওই দিকটা আমরা আজকে খুব বেশি কভার করব না, কিন্তু একটু মন্দিরটি দেখুন, জোড়া শিব মন্দির দেখুন, জোড়া শিব মন্দির। ওই বিবেকানন্দ রোড ওইখান দিয়ে ঢুকলাম, ঢুকে এই যে রাস্তাটা, এই গলিটা যাচ্ছে, এই গলিটা হচ্ছে মধুর আইল্যান্ড। আমরা এই গলিটাকে ছেড়ে আস্তে আস্তে এগোতে থাকবো সামনের দিকে। চলুন। এই স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস, গৌরমোহন মুখার্জি স্ট্রিট 3 নম্বর। স্বামী বিবেকানন্দের বসত ভিটা ছিল এইখানে। এই হচ্ছে সেই গলি। সিমলা স্ট্রিটে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে অত্যন্ত সুপ্রাচীন একটি জগন্নাথ মন্দির পড়বে। সেই জগন্নাথ মন্দিরটি আজও পুজো হয় এবং
এই জগন্নাথ মন্দিরের উপরে দেখুন একটি সিংহ রাখা রয়েছে, সিংহের মূর্তি অর্থাৎ সিংহদ্বার। আসুন আমরা একটু মন্দিরটার ভেতরে যাব। এই আমরা ভেতরে ঢুকলাম জগন্নাথ মন্দিরের। মহাপ্রভু জগন্নাথ, তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ। জগন্নাথের মন্দির দর্শন করে সিমলা স্ট্রিট ধরে আরও হেঁটে চলেছি। ওই যে সামনের রাস্তার মুখটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে রামদুলাল সরকার স্ট্রিট। আর এই দিকে এই যে এখানে একটা দুদিকে দুটি রাস্তা যাচ্ছে। একটি রাস্তা, এই রাস্তাটি হচ্ছে হরিপদ দত্ত লেন, এটি বিধান সরণিতে গিয়ে পড়ছে। আর এই দিকের যে রাস্তা, এটি হচ্ছে মহেন্দ্র গোস্বামী লেন, এটা চলে যাচ্ছে WC ব্যানার্জি স্ট্রিটের দিকে। আমাদের গন্তব্য আরেকটু সোজা। এসে উপস্থিত হইলাম এই যে বগুনবেলিয়া গাছে ঢাকা যে ছোট্ট গলিটা, এই গলিটা ভারতবর্ষের সাংস্কৃতিক মানচিত্রে ছোট্ট পরিসর হলেও এই গলিটার ব্যাপ্তি কিন্তু সংস্কৃতিতে অনেক বেশি। আসুন এই গলিটাতে প্রবেশ করি। গলিটির নাম মদন ঘোষ লেন। মদন ঘোষ লেনে ঠিক সামনেই রয়েছে একটি ফলক, এবং বাঙালির খুব প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, প্রিয় মানুষ, আর বলতে হবে না তার নাম, পাথরে লেখা আছে। পাথরে লেখা নাম যাবে না ক্ষয়ে, তোমার নাম বাঙালির হৃদয়ে, বাংলা তথা ভারতের গর্ব তুমি, ধন্য হয়েছে সিমলার এই বাসভূমি, স্বর্ণাক্ষরে থাকবে লেখা তোমার নাম, বঙ্গবিভূষণ মান্না দে তোমায় শতকোটি প্রণাম। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ডক্টর শশী পাঁজার উদ্যোগে এই স্মৃতিফলকটি একদম এই গলির শুরুতেই বসানো রয়েছে, এবং এই হচ্ছে মদন ঘোষ লেন। সুন্দর পেপার ব্লক দিয়ে বাঁধানো গলি। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটি ভারতবর্ষের সঙ্গীতের একটি উল্লেখযোগ্য বাড়ি। 9 নম্বর মদন ঘোষ লেন। সামনের দিকে যদি যাই তবে দেখতে পাবো এই বাড়ি। এ বাড়িতে ছিলেন কৃষ্ণচন্দ্র দে, পরবর্তীতে মান্না দে, প্রভাস দে, বর্তমান প্রজন্মের সুদেব দে। এবারের এই সঙ্গীতের একজন জ্যোতিষ্ক বা এই বাড়ির সৌরজগতের সূর্য হলেন কৃষ্ণচন্দ্র দে। কৃষ্ণচন্দ্র দে ছিলেন বাংলা সঙ্গীতের একজন আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তি কণ্ঠশিল্পী যেমন ছিলেন, সিনেমা ও থিয়েটারের অভিনেতা, থিয়েটার প্রযোজক, সঙ্গীত পরিচালক এবং দক্ষ সঙ্গীত শিক্ষক। তিনি মুম্বাইয়ের সঙ্গীত জগতে সঙ্গীতাচার্য KC দে নামেও সুপরিচিত। বাংলার অপর এক কিংবদন্তি শচীন দেব বর্মনের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন কৃষ্ণচন্দ্র দে। দরাজ ও মিষ্টি গলার অন্ধ গায়ক অচিরেই বিপুল জনপ্রিয়তা লাভ করেন। মাত্র 18 বছর বয়সেই HMV থেকে তার প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয়। যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন তখন প্রতি মাসেই একটি করে রেকর্ড বের হতে লাগলো। পঙ্কজ মল্লিকের কথায় তিনি সে যুগের শ্রেষ্ঠ পুরুষ গায়ক কৃষ্ণচন্দ্র দে। প্রবোধচন্দ্র দে ছিলেন ভারতের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী, যদিও মানুষের কাছে পরিচিত তিনি মান্না দে বলে। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও 1950 থেকে 1970 পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন তার কণ্ঠসঙ্গীতের মাধ্যমে। এরপরে বাকিটা ইতিহাস। এক চতুর নার বড়ি হোশিয়ার, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, জিন্দগি कैसी ये पहेली है, লাগা চুনরি মে দাগ, এর মতো অসংখ্য গান শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আর বাংলায় চলচ্চিত্র হোক
কিংবা আধুনিক গান হোক, তার বৈচিত্র্যে ভরা গায়কীতে বাঙালি খুঁজে পেয়েছে কখনো জলসার মজলিস, কখনো রোমান্টিকতা, কখনো বিরহে ঘুরে দাঁড়ানোর রসদ, কখনো বা জীবনের উদ্দামতায় জয়গান। রবীন্দ্রসঙ্গীত সহ ৩,৫০০-র বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী। এবারের আরেকজন উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন প্রভাস দে, মান্না দের কনিষ্ঠ ভাই বা কনিষ্ঠ ভ্রাতা। কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে তারও সঙ্গীতে হাতেখড়ি, পরবর্তীতে সুরকার এবং সঙ্গীত শিক্ষক। মান্নাদের কণ্ঠে তার সুরারোপিত একের পর এক কালজয়ী গান বাঙালি শ্রোতার চিত্তহরণ করেছে। কি দেখলে তুমি আমাতে, না না যেও না, স্বপনে বাজে গো বাঁশি, এ নদী এমন নদী, দ্বীপ ছিল শিখা ছিল, প্রখর দহন অতি দীর্ঘ, গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে, জ্বালাও আকাশ প্রদীপ, কে তুমি তন্দ্রাহরণীর মতো আরও বিখ্যাত গান যা বাংলা সঙ্গীতকে আলাদা মাত্রা যোগ করেছে। প্রভাস দে ছিলেন মান্না দে সঙ্গীত আকাদেমির প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি। এবারের সঙ্গীতের পরম্পরাকে যিনি বজায় রেখেছেন পরবর্তী প্রজন্মের মধ্যে, তার মধ্যে সুদেব দে। মান্নাবাবুর বাড়ির ঠিক পাশে এই যে বাড়িটি রয়েছে, এটি বাংলা তথা হিন্দি, তামিল, তার থেকেও বলা ভালো বাংলা ছবির চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী ছায়া দেবী বাড়ি। এবং শুরুতেই আমি এই কারণেই ব্যাপ্তিটা বলেছিলাম এই গলির। 1936 খ্রিস্টাব্দে কনক নামের কিশোরী ছায়াদেবী নাম নিয়ে পথের শেষে ছবিতে অন্যতম নায়িকার ভূমিকায় অবতীর্ণ হন। 1936 খ্রিস্টাব্দে তিনি দেবকী বসুর সোনার সংসার ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। বাংলা, হিন্দি, তামিলে রত্নদ্বীপ ছবিতে তার অভিনয় স্মরণীয় এবং প্রায় 200-র বেশি ছবিতে তিনি অভিনয় করেন। তার মধ্যে রয়েছেন সূর্যতপা, উত্তর ফাল্গুনী, সপ্তপদী, প্রদীপিসির বর্মী বাক্স, হাটে বাজারে, সাত পাকে বাঁধা, মণিহার, গল্প হলেও সত্যি, হারমোনিয়াম, পথে হলো দেরি মতো কালজয়ী বাংলা ছায়াছবি। ঠিক মদন ঘোষ লেন থেকে বেরিয়ে আরও যত রামদুলাল সরকার স্ট্রিটের কাছাকাছি আসছি, এই যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, সুন্দর আর্কিটেকচার, এটি স্থানীয় জায়গায় গোবিন্দ দের মন্দির বলে পরিচিত। আর ঠিক এই মন্দিরের বিপরীতেই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি কলকাতার প্রাক্তন মেয়র গোবিন্দচন্দ্র দের বসতভিটা ছিল। 24শে এপ্রিল 1967 থেকে 12ই জুন 1969 পর্যন্ত কলকাতার মহানাগরিক পদে আসীন ছিলেন গোবিন্দচন্দ্র দে। এটি তার বাড়ি। আমরা ওই রাস্তাটা দিয়ে বেরোলাম, বেরিয়ে যে গোবিন্দদের বাড়িটা আমরা সাইড থেকে দেখছিলাম, এইটি হচ্ছে সেই গোবিন্দদের বাড়ির সামনের পোর্শনটা। এই হচ্ছে গোবিন্দচন্দ্র দের বাসভবন। আর ঠিক এই অপোজিটে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে বেথুন রোড। আর এই যে সুউচ্চ লাল ইমারতটা দেখছেন, এই বাড়িটার ঠিকানা হচ্ছে 133 নম্বর বেথুন রোড। এই 133 নম্বর বেথুন রোড বাড়িটিতে মির্জা গালিব ভাড়া থাকতেন। তৎকালীন সময়ে 10 টাকার ভাড়া দিয়ে তিনি এই বাড়িতে থেকেছিলেন এবং তার চিঠিতে মির্জা গালিব একাধিকবার সিমলা বাজার, চিতপুর বাজার এবং তার সাধের গোলতালাবের কথা বলেছেন। এই গোলতালাব আর কিছুই নয়, এই গোলতালাব হলো এর বাড়ির ঠিক সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তাটা গিয়ে মিশছে বিধানসরণী এবং বিধানসরণী পেরোলেই আজাদ হিন্দ বাগ বা হেদুয়া, এবং এই হেদুয়া আজও রয়েছে এবং সেই হেদুয়াকেই মির্জা গালিব গোলতালাব বলেছিলেন। 133 নম্বর বেথুন রোড যে বাড়িটি দেখলাম মির্জা গালিবের স্মৃতি বিজড়িত, সেই বাড়ি ঠিক পাশে রয়েছে একটা খুব সুন্দর একটি মন্দির, যে মন্দিরটির নাম কালাচাঁদ জিউ মন্দির। ভারী চমৎকার পাথরের কাজ, কি অপূর্ব সুন্দর, দৃষ্টিনন্দন দেখতে এই মন্দিরটি।
কালাচাঁদ জিউয়ের মন্দির এবং মির্জা গালিবের একদা কলকাতার আশ্রয়স্থল দেখে সোজা এই রামদুলাল সরকার স্ট্রিট ধরে আমরা এসে পৌঁছেছি যে রাস্তাটা, এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে ভারতের কংগ্রেসের প্রথম সভাপতি বিশিষ্ট ব্যারিস্টার ডব্লিউ.সি. ব্যানার্জির নামে। এখনও কিছু পুরনো বাড়ি দেখতে পাবেন। এই যে সামনেই দেখছেন এটি বারান্দা। বাড়িটির স্ট্রাকচার বেশ পুরনো, কিছু বাড়িকে অল্টার করা হয়েছে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটি ছিল সিমলা হাউস। এখানে তার বাল্যজীবন কাটিয়েছেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কৃতি বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1862 সালে কলকাতায় সুপ্রিম কোর্টের অ্যাটর্নিদের সংস্থা ডব্লিউ.পি. গিল্যান্ডার্সে একজন কর্ণিক হিসেবে যোগ দেন। এই পদে থাকাকালীন তিনি আইনের ভালো জ্ঞান অর্জন করেছিলেন, যা তার পরবর্তী পেশায় তাকে ব্যাপকভাবে সহযোগিতা করেছিল। এরপর 1868 সালে কলকাতায় ফিরে আসার পর তিনি হাইকোর্টে ব্যারিস্টারদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তিনি স্থায়ী পরামর্শ হিসেবে কর্মরত প্রথম ভারতীয় ছিলেন। সেই ক্ষমতা বলে যথাক্রমে 1882, 1884, 1886 থেকে 87 তিনি 4 বার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওই যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ওটা দেখলাম। দেখে এইবারে আমরা যাব রাস্তার ঠিক ওই পারে, এবং রাস্তার ঠিক ওই পারে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে বেথুন রোড। এসে উপস্থিত হলাম শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির, বা এটাকে অনেকে ইচ্ছাময়ী কালী মন্দির বলে জানেন। দক্ষিণেশ্বর মন্দিরের মতো সেই নহবতখানা এবং বাংলার মন্দিরের যে আটচালা শৈলী রয়েছে, তার অনুকরণে বঙ্গীয় 1272 বঙ্গাব্দে এবং 1865 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র নাগ। বর্তমানে এই মন্দিরটিতে যেমন মা নিস্তারিণী রয়েছেন এবং তার পাশাপাশি দুটি শিব মন্দিরও রয়েছেন। এবং এই মন্দিরটি এই অঞ্চলে চলতি ভাষায় নানেদের কালীবাড়ি বলে পরিচিত, এবং এই নানেদেরই কলকাতায় এককালে রূপবাণী, অরুণা, ভারতী যে 3টি সিনেমা হল ছিল, সেই সিনেমা হল তাদেরই ছিল। নিস্তারিণী কালী মন্দির দেখে আমরা তার ঠিক ডান পাশের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এবং এই রাস্তাটা গিয়ে মিশছে হচ্ছে বেথুন রোডে। এই রাস্তাটার নামও বেথুন রোড। এটা বেথুন রোড একটা এক্সটেনশন পার্ট। এই রাস্তাটা গিয়ে মিশছে মূল রাস্তার সঙ্গে। বেথুন কলেজের পাঁচিলটাকে যদি পিছন দিকে রাখি এবং এই যে বেথুন রোড, এই রাস্তাটা দিয়ে এলাম, আসতেই এই যে বাড়িটি আমরা ধরেছি, এই বাড়িটিতে যিনি একদা তার কর্মকাণ্ড সাক্ষী রেখে গেছেন, সেই মানুষটিকে বাঙালি হিসেবে আমরা ভুলতে বসেছি, বা অনেকে হয়তো তার নামই জানি না। তিনি হলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম বিশ্বকবি বলেছিলেন। হুগলি জেলার খন্ডান থেকে তিনি কলকাতায় এসেছিলেন, এবং সেখানে থেকে তার পূর্ব নাম ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় একজন বাঙালি ধর্মপ্রচারক ও প্রকাশক ছিলেন, এবং তিনি পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। প্রথমে কেশবচন্দ্র সেনের সংস্পর্শে এসে তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন, এবং তারপরে রেভারেন্ড কালী ব্যানার্জির প্রভাবে তিনি প্রোটেস্ট্যান্ট এবং রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত হন। 1901 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের প্রভাবে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন এবং তিনি ব্রহ্মবান্ধব উপাধ্যায় নাম নেন। স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তিনি রাজনৈতিক নেতারূপে অবতীর্ণ হন, এবং অগ্নিযুগের অন্যতম পুরোধা ব্রহ্মবান্ধব 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সান্ধ্য দৈনিক পত্রিকার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ঘোষণা করেন। রাজনীতিতে প্রবেশ করে ব্রহ্মবান্ধব একটি সান্ধ্য পত্রিকা চালাতেন,
এবং তার প্রিয়তম ছাত্র কার্তিক চন্দ্র নান, অর্থাৎ যাদের আমরা এই মন্দিরটি দর্শন করলাম, সেখানে তিনি এই বাসভবনে তাকে অবস্থান দেন এবং 1907 সালে ব্রিটিশ সরকারের আদেশে তার এই সান্ধ্য পত্রিকা বন্ধ করে দেওয়া হয় রাজদ্রোহের অভিযোগে, এবং আদালতে দাঁড়িয়ে তিনি জানান যে তিনি ব্রিটিশ কর্তৃত্ব মানেন না। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বাড়ি দেখে এই আবার বেথুন রোড থেকে রামদুলাল সরকার স্ট্রিটে আমরা এসে পড়লাম, এবং এই যে সেই লালবাড়ি 133 নম্বর বেথুন রো, এটা থেকে এবার যাব আমরা রামদুলাল সরকার স্ট্রিট থেকে একটু সোজা এসে আমরা এই দিকটাতে চলে গেছিলাম, কিন্তু এই দিকটা বাকি আছে। এবং এই দিকটা বিশেষত এই কারণেই যে এখানে যারা কলকাতার মানচিত্রে যারা ফুড ব্লগার রয়েছে, এবং বাঙালি তো মিষ্টির সাথে মধুরেণ সমাপয়েৎ বাঙালির কথাতেই রয়েছে, এবং একের পর এক বিখ্যাত মিষ্টির দোকান, এবং কথাই বলে সিমলার কড়াপাকের মিষ্টি হচ্ছে বিখ্যাত। যেমন হচ্ছে দেখুন সাধনচন্দ্র মল্লিক, এবং তার ঠিক পাশেই রয়েছে বিখ্যাত এবং বিশ্বের অনেক মানুষ যে দোকানের কথা এক নামেই চেনে, সেটা হচ্ছে গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দী, তাদের মিষ্টির দোকান। এবং দেখুন মিষ্টির দোকানে এখনও অবধি কত লাইন। গিরিশ চন্দ্র দে, নকুর, নন্দী ঠিক থেকে আমরা আরেকটু এগিয়ে যাব, তার ঠিক পরেই রয়েছে এই যে নলিনচন্দ্র দাস। এটিও কলকাতার মিষ্টির মানচিত্রে একটি উল্লেখযোগ্য বিপণী। আজও দেখুন নলিনচন্দ্র দাস। তার থেকে আরেকটু যদি এগোই আমরা, সুবোধচন্দ্র মল্লিক, এই হচ্ছে সুবোধ মল্লিকের মিষ্টির দোকান। আর ঠিক তার পাশেই রয়েছে কালীচরণ দাস, তাদের মিষ্টির দোকান। এবং এই রামদুলাল সরকার স্ট্রিট শেষ হচ্ছে একটা উল্লেখযোগ্য পুস্তক বিপণীকে দিয়ে, যে পুস্তক বিপণী অনেকের কাছে একটা নস্টালজিয়া, এবং যারা ওই 90-এর দশকে বা 80-র দশকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা জানেন মাধ্যমিকের আগে ওই এবিটিএ টেস্ট পেপার কেনার জন্য বা মাধ্যমিকের ওই গেজেটে যখন রেজাল্ট প্রকাশ হতো, তখন এই বৈকুণ্ঠ বুক হাউস উত্তর কলকাতার একটি বিখ্যাত এবং পুস্তক বিপণী, সেই বৈকুণ্ঠ বুক হাউসের একদম সামনে। মান্নাদের বাড়ি থেকে অদূরে এসে একসময় কর্পোরেশনের ভ্যাট ছিল, পরবর্তীকালে স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাক্তার শশী পাঁজা এবং স্থানীয় পৌর প্রতিনিধি তারকনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই জায়গাটিকে সুন্দর করে বাঁধানো হয় এবং মান্নাদের মূর্তি স্থাপন করা হয়। মান্নাবাবুর এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা তিনি জীবিত অবস্থায় কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে স্কাল্পচার গিয়ে এই মূর্তিটি তাকে সামনে বসিয়ে বানান। এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট নিবেদন উত্তর কলকাতার সিমলা স্ট্রিট এবং তার সংলগ্ন অঞ্চলটিকে ঘুরে দেখানো, যেটাকে সিমলা পাড়া বলে বিখ্যাত উত্তর কলকাতার। আজকে শেষ করলাম এবং উত্তর কলকাতার আরও কিছু এরকম রাস্তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিশ্চয়ই আসবো। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে তাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, তাতে নতুন যখনই কোনো ভিডিও আসবে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং ফেসবুক পেজটিকে লাইক করে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো না কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।